এই অবস্থা আমার মাথায় হঠাৎ করে একটা কথা আসছে। আমি প্রায় 20 থেকে 40 মিনিটের মতনই বাথরুমে বসা, এই শিয়ালটি এখান থেকে লড়তেছে না। তো এখন শিয়ালটি যে লড়তেছে না, তখন আমি এখানে নিশ্চয় ভাবলি এটি শিয়াল না, এটি শিয়াল না। শিয়ালের রূপ ধরা, শিয়ালের আকৃতি নিয়ে এখানে বসছে, এটি জিন জাতি হবে। আমি আপনাদের দোয়ায় দীর্ঘ 16-17 বছর আমি মসজিদে ইমামতি করছি। তো ইমামতি করাকালীন আমি যতটা মসজিদে ইমামতি করছি, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এমন মসজিদে ইমামতি করাইছেন যে মসজিদে জঙ্গলের ভিতরে। জঙ্গল বলতে আমি এটাই বুঝাইতে চাইতেছি, গ্রাম অঞ্চলের মধ্যে বাঁশের ঝাড় গাছবৃ আছে না, এর মাঝখানে মসজিদ থাকে, গ্রাম থাকে না, এরকম মসজিদের মধ্যে আমি ইমামতি করছি। আমি ইমামতি করার অবস্থায়, যাওয়া অবস্থায় এলাকার মানুষ আমাকে বারবার বারণ করছে যে হুজুর, আপনি আমাদের এই মসজিদে একা থাকবেন না। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন একা থাকবো না কেন? আমাদের এই মসজিদে মানে আলগা জিনিসের আসর আছে। আমি কি আলগা জিনিস বলতে জিনের আসর? জি হুজুর। আমি কি একা থাকলে কি হবে? পরে বলে, না হুজুর, একা থাকলে আপনার ক্ষতি হইতে পারে। তাই আমি কইছি, এটার একটা সাপোজ উদাহরণ দেন, কিরকম ক্ষতি হইতে পারে। আপনার আগে আমাদের মসজিদে যে ইমাম সাহেব ছিল, এই ইমাম সাহেব দীর্ঘ 21 বছর আমাদের মসজিদে ইমামতি করছে। এই 21 বছর ইমামতি করা অবস্থায় উনি শুধু এই মসজিদে 2 বার থাকছে, তাও আবার উনার মাদ্রাসার 5 জন ছাত্র নিয়ে থাকছে, একা থাকে নাই। ঘটনাক্রমে মাদ্রাসা একদিন বন্ধ, যে কোনো একটা পরিস্থিতির কারণে হুজুরে একদিন একা মসজিদে ছিল। একা মসজিদে থাকা অবস্থায় হুজুরে রাত্রে, গভীর রাত্রে ঘুমে রইছে। ঘুমে থাকা অবস্থায় হুজুরে টাইনা হেসরে এক মাত্রা থেকে রুম থেকে হেসরিতে টাইনা বাইর করতে 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 মসজিদের আরেক কোণায় নিয়ে উনারে ফালাইতে রাখছে। এরকম ঘটনা যখন আমাদের মসজিদে ঘটছে, তখন ইমাম সাহেব আর কখনো আমাদের এই মসজিদে 5 জন ছাত্র নিয়ে যে 2 দিন থাকছিল, এরপরে আর থাকে নাই। আমাদের এখানে আলগা আসর আছে। আমি বলছি, হ্যাঁ, এটা অবশ্যই স্বাভাবিক থাকতে পারে, যেহেতু আপনাদের এই মসজিদটা হাওয়ারের সাইডে, চতুর্দিকে বিল, আর এই মসজিদটা হলো বিলের সাইডে। তো এই অবস্থায় আমার তারা বারণ করছে। আমি কইছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলা যদি কাউরে ক্ষতি করতে না চাই, যত বড় জিন হোক, যত বড় মানুষ শয়তান হোক, যত বড় জিন শয়তান হোক, আল্লাহ কেউকে ক্ষতি করতে পারবেন যদি আল্লাহ না চায়। এই ভরসা নিয়ে আমি মসজিদে ইমামতি করতেছি। আল্লাহর মতে আমার প্রতি এই জিনের কোনো আসর, উগ্র ব্যবহার এরকম আমার মধ্যে হয়নি। এই মসজিদ থেকে যখন দ্বিতীয় আরেকটা মসজিদে গেছি, ওই মসজিদটা হইল জঙ্গলের ভিতর, বলতে ওই বাঁশের ঝাড় বা গাছবেরি বাগান এখানের ভিতরে। এখানে এই গ্রামের মানুষ আসরের পরে যার যার বাড়িতে জায়গায় এলাকার একটু নিরবিলি ভয় পা। আর ওইখানে শিয়ালের আনাগোনা অনেক বেশি। তো এখানে শিয়ালের আনাগোনা বেশি থাকাতে মানে এশার নামাজ যারা পড়তো আসতো, তারা অনেকেই মানে বয়ে আসতো না, আবার অনেকেই আসতো। তো নামাজের পরে আমি আর রুম থেকে বের হতাম না। তো মনে করেন মসজিদটা এটা, আমার রুমটা এটা, আর মসজিদের টয়লেটটা হইল আমার রুম থেকে 20 থেকে 25 গজ দূরে, 20 থেকে 25 গজ দূরে। এই 20 থেকে 25 গজ যে দূরত্বটা, এই দূরত্বটা হইল সামনে হইল মসজিদের মাঠ। তো আমি রাত্রে 2:30টার সময় টয়লেটে গেছি। রাত্রে 2:30টার সময় টয়লেটে যাওয়ার পর হঠাৎ করে মাঠের মাঝখানে টয়লেটের ভিতর থেকে এই একটু সিঁদুরে দিয়ে তাকায় দেখি 10 থেকে 15টা শিয়াল এখানে বসে রয়েছে। এখন জি হঠাৎ আমি তো রুম থেকে বাইরে গেছি, কিচ্ছু নাই। তখন আমি টয়লেটে গেছি, দেখি এখানে শব্দ হইতেছে, আরে কি শব্দ? পরে তাকায় দেখলাম শিয়াল।
এই টয়লেটের ভিতর থাকা অবস্থায় আমার মানে কলজা এরকম অবস্থা হয়েছে, মানে কলজার পানি শুকিয়ে গেছে ভয়ে। এখন আমি বের হব কিভাবে? এখন তো টয়লেটের ভিতরে তো নাই কোনো লাড়ি, নাই কোনো মানে অস্ত্র, কোনো কিছু নাই যে এই শিয়ালটিরা তাড়া করব বা এটিরে খেয়ে দেবো এখান থেকে, এরকম অস্ত্র আমার কাছে নাই। এই অবস্থায় আমি ভিতরেই আমার জরুরত শেষ করে আমি ভিতরে বসে আছি। এই শিয়াল এত 10-15 শিয়াল, এটার সামনে আমি কিভাবে যাব? তো এখন চিন্তা করতেছি কি করতে পারি। তো দেখবেন যে কোনো জায়গার মধ্যে হঠাৎ করে যখন কোনো একটা বিকট শব্দ হয় সবাই কিন্তু ভয় পায়। তখন আমি কি করছি, এখন আমি তো সারা রাত টয়লেটে কাটাতে দিলে চলবে না, এখন তো আমার যাওয়ার একটা উপায় বের করতে হবে। তো বদনাটা হাতে নিয়ে, যে টয়লেটটা ছিল এই টয়লেটের দরজা ছিল টিনের, অনেক জোরে যখন একটা বাড়ি মারছি তখন 5-6টা শিয়াল দূরে গেছে গা, আর 7-8টা শিয়াল এখন স্থির হয়ে বয়ে রয়েছে। বসার পরে আমি টয়লেটের দরজা খুললে দেখি এই শিয়ালগুলো কি এখানে আছে কি নাই। পরে খুললে দেখি 5-6টা সরে গেছে আর 7-8টার মতন বসে রয়েছে। এখন এটি আমার দিকে এমন ভাবে আমার মানে মানে এমন একটা নজর দিয়ে তাকাইছে, শেষ আমার জিব্রার পানি এখন শুকাই গেছে। তখন আমি কি করছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে এই বদনা রাধা এই শিয়ালটির উপরে একটা ইডাল দিছি। ইডাল দেওয়ার পরে একটার উপরে পড়ছে, পরে একটা জন উচ্চা মারছে দৌড়, তখন সাথে সাথে ইডে মারছে দূর, আর আমিও টয়লেটটা মেরে মারছে দূর দিয়ে আমার মসজিদের রুমে চলে গেছি। এখন আমি রুমে যাওয়ার পরে এখন এই শিয়ালগুলো, মানে শিয়ালের ডাক তো আমরা এখনো হরর শুনি, কিন্তু ইডির ডাক ভিন্ন রকম, মানে এমন বদ আওয়াজে ডাকতেছে। এখন আমার অবস্থার এরকম হয়ে গেছে, আমি ওই সময় শীতের মৌসুম ছিল, লেপা ছিল, তুষকা ছিল, এই দুন্ড উপরে দিয়েও আমি আমার বইকে আমি সামলাই নিতে পারতেছি না, এমন বিকট আওয়াজে উনি এই শব্দগুলো করতেছে। তো ওই কঠিন মুহূর্তে আমি আমার মসজিদে ইমামতি করছি, বই পাইছি কথা সত্য, কিন্তু আমি দিল থেকে স্থির পাইছি যে একটা জাতি যা আছে মানুষদেরকে ক্ষতি করার জন্য, এরা আমার জীবনে যখন এই ঘটনা ঘটেছে তখন আমি বুঝতে পারছি না, এই জাতিগুলো আছে মানুষদেরকে যারা ভালোই, আর যারা ক্ষতি করার জন্য চেষ্টা করে ক্ষতি না করে ছাড়ে না। এগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ বিরত রাখে। আজকের ভয়ের শনি পর্বে শুনুন কবরস্থান ঘিরে এক রহস্যময় জিন ভূতের কাহিনী, যা আপনাকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় রাখবে। আমার এক চাচা ছিলেন, নাম জাহিদ। তিনি ভূতপ্রেত একদম বিশ্বাস করতেন না। গ্রামের সবাই যখন কবরস্থান নিয়ে ভয়ের গল্প বলতো, তিনি সেগুলো শুনে হাসতেন। একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বাজি ধরে ফেললেন। বাজিটা ছিল সহজ, রাত 2টোয় একা কবরস্থানে গিয়ে 13 নম্বর কবরের ওপর একটা লাল পতাকা গেঁথে আসতে হবে। যদি পারেন সবাই তাকে 5,000 টাকা দেবে। সেদিন রাত 2টোয় হাতে টর্চ আর লাল পতাকা নিয়ে তিনি কবরস্থানে ঢুকলেন। চারদিকে কুয়াশা, ঝিঝি পোকার শব্দও নেই, শুধু অস্বাভাবিক নীরবতা। তিনি কবর গুনতে গুনতে 13 নম্বর কবরের কাছে পৌঁছে গেলেন। কবরটা অন্যগুলোর চেয়ে একটু বড়, মাটি এখনো ভেজা। তিনি হেসে বললেন, দেখি তো কে আমাকে আটকায়, বলে পতাকাটা কবরের ওপর গেঁথে দিলেন। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, খুব ধীরে, খুব ঠান্ডা স্বরে, আমার মাথার ওপর কে দাঁড়িয়ে আছে? জাহিদ ভেবেছিলেন হয়তো বন্ধুদের কেউ লুকিয়ে আছে। তিনি পেছনে তাকালেন, কেউ নেই। আবার সামনে ফিরতেই দেখলেন পতাকাটা আর কবরের ওপর নেই। পতাকাটা এখন কবরের পাশে পড়ে আছে। তিনি অবাক হয়ে গেলেন, নিজেই তো গেঁথেছিলেন। তিনি আবার পতাকাটা তুললেন,
ঠিক তখনই অনুভব করলেন তার পায়ের নিচের মাটি কাঁপছে, মনে হচ্ছে নিচে কেউ নড়ছে। ধীরে ধীরে মাটির ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো, কালো পচা কাদায় ভরা হাত। হাতটা তার গোড়ালি চেপে ধরল। জাহিদের মুখ থেকে চিৎকার বের হয়ে গেল। তিনি প্রাণপণে দৌড় দিলেন, কিন্তু কয়েক কদম যাওয়ার পর বুঝলেন তিনি যতই দৌড়াচ্ছেন কবরস্থানের গেট কাছে আসছে না, বরং একই জায়গায় ঘুরে ঘুরে আবার ১৩ নম্বর কবরের সামনে চলে আসছেন। একবার, দুইবার, তিনবার, প্রতিবারই। হঠাৎ তিনি দেখলেন কবরটার উপর একজন বসে আছে, সাদা কাফনে মোড়া, মাথা নিচু। ধীরে ধীরে সে মাথা তুলল। তার মুখটা দেখে জাহিদের বুকের ভেতরটা জমে গেল, কারণ ওই মুখটা ছিল জাহিদের নিজের মুখ, একদম হুবহু। লোকটা হাসল, তারপর বলল, আমি অনেক বছর ধরে এখানে আছি, আজ থেকে তুই আমার জায়গায় থাকবি। পরদিন সকালে গ্রামের লোকজন কবরস্থানের গেটের সামনে জাহিদকে অজ্ঞান অবস্থায় পায়। তার চুল এক রাতেই সাদা হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর তিনি শুধু একটা কথাই বলতেন, কবরস্থানের ১৩ নম্বর কবরের কাছে যেও না, ওখানে যে শুয়ে আছে সে মৃত না। কয়েক মাস পর ভয়ে তিনি গ্রাম ছেড়ে চলে যান, কিন্তু আজও নাকি গভীর রাতে কবরস্থানের ভেতর থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়, আমার জায়গায় কে আসবে? কবরস্থানের ১৩ নম্বর কবর। এটা ছিল প্রথম ঘটনা। এখন চলে যাব ২ নাম্বার ঘটনায়। রাত তখন প্রায় ১টা। আকাশে ঘন মেঘ, চারদিকে কুয়াশা আর হালকা বৃষ্টি। পশ্চিমবঙ্গের এক পুরনো ছোট্ট স্টেশন, শিবপুর হল্ট। বহু বছর আগে এই স্টেশন দিয়ে নিয়মিত ট্রেন চলাচল করত, কিন্তু এখন খুব কম ট্রেনই এখানে থামে। লোকজনও প্রায় আসে না। অর্ণব কলকাতার একজন সাংবাদিক। ভূতের গল্প আর রহস্যময় ঘটনা নিয়ে রিপোর্ট করাই ছিল তার কাজ। সে শুনেছিল এই স্টেশনে নাকি মাঝরাতে একটি মৃত ট্রেন আসে, যে ট্রেনে একবার কেউ উঠলে সে আর কখনো ফিরে আসে না। প্রথমে অর্ণব এসবকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু একের পর এক রহস্যজনক নিখোঁজ হওয়ার খবর তাকে বাধ্য করল সত্যিটা খুঁজে বের করতে। সেদিন রাতেই সে পৌঁছে গেল শিবপুর হল্টে। প্ল্যাটফর্মে নামতেই তার শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো লোহা আর পোড়া তেলের গন্ধ। দূরে ঝুলে থাকা একটি ভাঙা ঘড়ি রাত ১টা ১৭ আটকে আছে। প্ল্যাটফর্মের এক কোণে বসেছিল একজন বুড়ো চাওয়ালা। অর্ণব এগিয়ে গিয়ে বলল, কাকা, রাতে ট্রেনটা কখন আসে? বুড়ো লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। যে ট্রেনের খোঁজে এসেছ সেটা মানুষ দেখার জন্য নয় বাবু। মানে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ থেকে ২৫ বছর আগে এই লাইনে ভয়ানক একটা দুর্ঘটনা হয়েছিল। পুরো ট্রেন লাইনচ্যুত হয়ে আগুনে পুড়ে যায়, কেউ বাঁচেনি। তারপর থেকেই প্রতি অমাবস্যার রাতে সেই ট্রেনটা আবার ফিরে আসে। অর্ণব হেসে বলল, ভূতের ট্রেন নাকি? বুড়ো চাওয়ালা ধীরে ধীরে বলল, যারা হেসেছিল তারাও আর ফেরেনি। হঠাৎ পুরো স্টেশন নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, কুকুরের ডাক বন্ধ হয়ে গেল। তারপর দূরে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো আলো নেই। শুধু অন্ধকারের ভেতর দিয়ে ধীরে ধীরে একটা কালো ট্রেন এগিয়ে আসছে। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামতেই অর্ণবের বুক কেঁপে উঠল। পুরো ট্রেনটা পুরনো মরিচা ধরা, জানালার ভেতর কালো কালো ছায়া বসে আছে, আর দরজার পাশে লেখা
131 ডাউন, ঠিক সেই ট্রেন নম্বর যেটা 25 বছর আগে দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। হঠাৎ একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। অর্ণব মোবাইল বের করে ভিডিও করতে লাগল, কিন্তু অবাক হয়ে দেখল মোবাইলের স্ক্রিনে শুধু কালো অন্ধকার দেখা যাচ্ছে। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে কারোর গলা ভেসে এলো, এসো। অর্ণব থমকে গেল। আবার সেই কণ্ঠস্বর, এসো, আমরা অপেক্ষা করছি। তার পা যেন নিজে থেকেই এগোতে লাগল। কিছু একটা তাকে অদৃশ্য শক্তিতে টেনে নিয়ে যাচ্ছে। ট্রেনের ভেতরে উঠতেই সে দেখল সব সিটে লোক বসে আছে, কিন্তু কারোর মুখ নেই, শুধু পোড়া কালো চামড়া আর ফাঁকা চোখের গর্ত। একটা ছোট মেয়ে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। মেয়েটির মুখের অর্ধেক অংশ পুড়ে গেছে। সে ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। অর্ণব চিৎকার করে দরজায় ধাক্কা মারতে লাগল, কিন্তু ততক্ষণে ট্রেন চলতে শুরু করেছে। জানালার বাইরে তাকিয়ে সে দেখল স্টেশনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর সে দেখল আরও ভয়ঙ্কর একটা দৃশ্য। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বুড়ো চাওয়ালা ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকিয়ে হাসছে, আর তার পুরো শরীর আগুনে পুড়ছে। অর্ণব আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখন ট্রেনের সব যাত্রী একসঙ্গে তার দিকে তাকালো। তাদের মুখ থেকে একই কথা বেরিয়ে এলো, এবার তুমি আমাদের সঙ্গে থাকবে। পরদিন সকালে পুলিশ স্টেশনের পাশ থেকে অর্ণবের ক্যামেরা উদ্ধার করে। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় ফাঁকা প্ল্যাটফর্মে অর্ণব একা দাঁড়িয়ে আতঙ্কে চিৎকার করছে, আর তার সামনে কোনো ট্রেনই নেই। ঘটনাটি ছোট কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা। যদি এই ঘটনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।